গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব ১। ফাতেমা খালা একটা চিরকুট পাঠিয়েছেন। চিরকুটে লেখা, হিমু, এক্ষুনি চলে আয়। ম্যানেজারকে পাঠালাম। খবরদার, দেরি করবি না, খুবই জরুরি, ভেরি আর্জেন্ট। ইতি ফাতেমা খালা। ম্যানেজার ভদ্রলোক গভীর মুখে বসে আছেন। তার গায়ে স্যুট, পায়ে কালো রঙের জুতা। মনে হয় আসার আগে পলিশ করিয়ে এনেছেন। জুতা জোড়া আয়নার মতো চকচক করছে। গলায় সবুজ রঙের টাই। বেশিরভাগ মানুষকেই টাই মানায় না, ইনাকে মানিয়েছে। মনে হচ্ছে ইনার গলাটাই তৈরি হয়েছে টাই পরার জন্য। ভদ্রলোক আফটার শেভ লোশন কিংবা সেন্ট মেখেছেন। মিষ্টি গন্ধ আসছে। তার চেহারাও সুন্দর, ভরাট মুখ, ঝকঝকে সাদা দাঁত। বিদেশি টুথপেস্টের বিজ্ঞাপনে এই দাঁত ব্যবহার করা যেতে পারে। ভদ্রলোককে ফাতেমা খালার ম্যানেজার বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বোঝাই যাচ্ছে আমার ঘরটা তার খুবই অপছন্দ হয়েছে। তিনি সম্ভবত কোনো বিকট দুর্গন্ধ পাচ্ছেন, কারণ কিছুক্ষণ পরপরই চোখ মুখ কুঁচকে ফেলে নিঃশ্বাস টানছেন। পকেটে হাত দিচ্ছেন, সম্ভবত রুমালের খোঁজে। তবে ভদ্রতার খাতিরে রুমাল দিয়ে নাকচাপা দিচ্ছেন না, এদিক ওদিক তাকাচ্ছেন। সম্ভবত দুর্গন্ধ কোথা থেকে আসছে তা বের করার চেষ্টা। ভদ্রলোক অস্থির গলায় বললেন, বসে আছেন কেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমি হাই তুলতে তুলতে বললাম, কোথায় চলব? ভদ্রলোক অতিরিক্ত রকমের বিস্মিত হয়ে বললেন, আপনার খালার বাসায়? আমি গাড়ি নিয়ে এসেছি। দেরি হবে, হাত মুখ ধোবো, চা নাস্তা করব। চা নাস্তা ম্যাডামের বাসায় করবেন। চট করে মুখটা শুধু ধুয়ে নিন। মুখ ধুতেও দেরি হবে, ঘন্টা ২ লাগবে। ভদ্রলোক আকাশ থেকে পড়ার মতো করে বললেন, মুখ ধুতে ২ ঘন্টা লাগবে? আমি আবারও হাই তুলতে তুলতে, এবারে হাইটা নকল হাই, বললাম, বেশিও লাগতে পারে। আমাদের এই মেসে মোটে একটা বাথরুম, ৩০ জন বর্ডার। ৩০ জন বর্ডারের সঙ্গে সবসময় থাকে গোটা ১০ আত্মীয়, কিছু দেশের বাড়ির মানুষ, সব মিলিয়ে গড়ে ৪০ জন। এই ৪০ জনের সঙ্গে আমাকে লাইনে দাঁড়াতে হবে। সকালবেলার দিকে লম্বা লাইন হয়। ২ ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। আপনি গাড়িতে উঠুন, হাত মুখ আপনার খালার বাড়িতে ধুবেন, সেখানকার ব্যবস্থা অনেক ভালো। ভদ্রলোকের গলায় এখন হুকুমের সুর বের হচ্ছে। সুটটাই পরা মানুষ অবশ্যই নরম স্বরে কথা বলতে পারে না। আপনাতেই তাদের গলার স্বরে একটা ধমকের ভাব চলে আসে। অবশ্য স্যুট পরা মানুষ পিনপিন করে কথা বললে শুনতেও ভালো লাগে না, তাদেরকে ঘর জামাই মনে হয়। শ্বশুরবাড়ির স্যুটে পার্সোনালিটি আসে না। এ কি, এখনো বসে আছেন? বললাম না চলুন। আমি চৌকি থেকে নামতে নামতে বললাম, আজ কি বার? মঙ্গলবার। আমি আবারও ধপ করে চৌকিতে বসে পড়লাম। চিন্তিত ভঙ্গিতে বললাম, মঙ্গলবার যদি হয় তাহলে যাওয়া যাবে না। মঙ্গলবার যাত্রা নাস্তি। যাবেন না? জি না, আপনি বরং বুধবারে আসুন। বুধবারে আসব? জি, খনার বচনে আছে, বুধের ঘাড়ে দিয়ে পা, যথা ইচ্ছা তথা যা। ম্যানেজার চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। মনে হচ্ছে খনার বচন শোনা তার অভ্যেস নেই। তিনি মনে হয় খানিকটা রেগেও যাচ্ছেন।
চোখ ছোট ছোট হয়ে গেছে। রাগলে মানুষের চোখ ছোট হয়ে যায়। আনন্দ মানুষের চোখ হয় বড় বড়। হিমু সাহেব, যে আপনাকে যেতেই হবে। ম্যাডাম আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যেতে। আমি না নিয়ে যাব না। আপনি লাইনে দাঁড়িয়ে হাত মুখ ধোন, চা নাস্তা খান, ইচ্ছা করলে আরও খানিকক্ষণ গড়াগড়ি করুন। আমি বসছি। 2 ঘন্টা কেন, দরকার হলে 7 ঘন্টা বসে থাকব। কিছু মনে করবেন না। নাস্তা কি নিজেই বানাবেন? জি না, ছক্কু দিয়ে যাবে। ছক্কুটাকে? বিসমিল্লা রেস্টুরেন্টের বয়। ছক্কু নাস্তা দিয়ে কখন যাবে? হাত মুখ ধুয়ে এসে উত্তর দিকের এই জানালাটা খুলে দিব। এটাই হলো আমার সিগন্যাল। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে আমার ঘরের জানালা দেখা যায়। ছক্কু আমার ঘরের জানালা খোলা দেখে বুঝবে আমি হাত মুখ ধুয়ে ফেলেছি। সে নাস্তা নিয়ে চলে আসবে। পরোটা ভাজি। কিছু মনে করবেন না। আমি এখনই জানালাটা খুলে দেই, আপনার হয়ে সিগন্যালটা দিয়ে দেই, নাস্তা চলে আসুক। নয়তো নাস্তার জন্য আবার 1 ঘন্টা বসতে হবে। আগেভাগে জানালা খোলাটা ঠিক হবে না। আমার ঘরটা নর্দমার পাশে তো, বিকট গন্ধ আসবে। আপনি নতুন মানুষ, আপনার অসুবিধা হবে। শুধু রুমালে কাজ হবে না, গ্যাস মাস্ক পরতে হবে। ভদ্রলোক বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু কিছু মানুষ আছে সহজে বিস্মিত হয় না। তারা যখন বিস্মিত হয় তখন দেখতে ভালো লাগে। এ ভদ্রলোক মনে হচ্ছে সেই দলের। তার বিস্মিত দৃষ্টি দেখতে ভালো লাগছে। তাকে আরও খানিকটা ভরকে দিলে কেমন হয়? ম্যানেজার সাহেব, আপনার নাম কি? রকিব, রকিবুল ইসলাম। আপনি ভালো আছেন? রকিবুল ইসলাম জবাব দিলেন না। সরু চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। তিনি বোধহয় তার শরীর স্বাস্থ্য নিয়ে আমার সঙ্গে কথা বলতে চান না। ফাতেমা খালার ম্যানেজারি কতদিন হলো করছেন? বেশি দিন না, 2 মাস। খালার অবস্থা কি? তার মাথা কি পুরোপুরি আওলা হয়ে গেছে? না এখনো কিছু বাকি আছে? কি বলছেন আপনি? মাথা আওলা হবে কেন? গুপ্তধন পেলে মানুষের মাথা আওলা হয়। খালা গুপ্তধন পেয়েছেন। গুপ্তধন এখনো আছে, না খরচ করে ফেলেছেন? ম্যানেজার গম্ভীর ভঙ্গিতে বললেন, ম্যাডাম সম্পর্কে আপনার সঙ্গে কোনো আলোচনায় যেতে চাচ্ছি না। উনি আপনার খালা। ওনার সম্পর্কে আপনি যা ইচ্ছা বলতে পারেন। আমি পারি না। আমি তার এমপ্লয়ি। আমার অনেক দায়িত্বের একটি হলো তার সম্মান রক্ষা করা। হিমু সাহেব, আপনি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করছেন। আপনি বরং দয়া করে বাথরুমের লাইনে দাঁড়ান। উত্তরের জানালা খোলার দরকার নেই। আমি বিসমিল্লা রেস্টুরেন্টে গিয়ে ছক্কুকে নাস্তা দিতে বলে আসছি। ধন্যবাদ। আর আপনি যদি চান আমি আপনার হয়ে লাইনেও দাঁড়াতে পারি। এই বুদ্ধিটা খারাপ না। আপনি বরং লাইনে দাঁড়ান, আমি চট করে রেস্টুরেন্ট থেকে 1 কাপ চা খেয়ে আসি। কোষ্ঠ পরিষ্কারের জন্য খালি পেটে চায়ের কোনো তুলনা নেই। কড়া 1 কাপ চা, চায়ের সঙ্গে একটা আজিজ বিড়ি, ডাইরেক্ট অ্যাকশন। কোষ্ঠের জগতে তোলপাড়। কোষ্ঠ মানে কি জানেন তো? কোষ্ঠ মানে হচ্ছে গু। কোষ্ঠকাঠিন্য মানে কঠিন গু। রকিবুল ইসলাম আমার দিকে তাকিয়ে আছেন। এরকম কঠিন চোখে অনেক দিন কেউ আমার দিকে তাকায়নি। দোতলায় নেমে এলাম। মেসের কেয়ারটেকার হাবিব সাহেব, আড়ালে তাকে ডাকা হয় হাবা সাহেব। যদিও তিনি মোটেই হাবা না, চালাকের চূড়ান্ত। সুগার কোটেড কুইনাইনের মতো হাবা কোটেড বুদ্ধিমান। হাবিব সাহেব বললেন, হিমু ভাই, আজকের কাগজ পড়েছেন?
আমি বললাম, "না, ভয়াবহ ব্যাপার। আবার একটা ৯ বছরের মেয়ে রেপড হয়েছে। একটু দাঁড়ান, পড়ে শোনাই।" "এখন শুনতে পারব না। আপনি ভালো করে পড়ে রাখুন, পরে শুনে নিব।" মেয়েটার নাম মিতু, যাত্রাবাড়িতে বাসা। বাবা রিক্সা চালায়। ও আচ্ছা। আমি একটা ফাইলের মতো করেছি। সব রেপের নিউজ, কাটিং জমা করে রাখছি। ভালো করেছেন। হাবা সাহেবের হাত থেকে সহজে উদ্ধার পাওয়া যায় না। ভাগ্য ভালো তার হাত থেকে আজ সহজেই ছাড়া পাওয়া গেল। ভাগ্য একবার ভালো হওয়া শুরু হলে ভালোটা চলতেই থাকে। অতি সহজে বাথরুমেও ঢুকে পড়তে পারলাম। মনের আনন্দে ২ লাইন গানও গাইলাম। জীবনের পরম লগ্ন করোনা হেলা, হে গৌরবিনী। রবীন্দ্রনাথ কি কোনোদিন ভেবেছিলেন তার গান সবচেয়ে বেশি গীত হবে বাথরুমে? এমন কোনো বাঙালি কি আছে যে বাথরুমে ঢুকে ২ লাইন গুনগুন করেনি? বাথরুমকে ছোট করে দেখার কিছু নেই। জগতের মহত্তম চিন্তাগুলি করা হয় বাথরুমে। আমি অবশ্য এই মুহূর্তে তেমন কোনো মহৎ চিন্তা করছি না। ফাতেমা খালার কথা ভাবছি। হঠাৎ খোঁজ করছেন, ব্যাপারটা কি? ফাতেমা খালার বয়স ৫০-এর কাছাকাছি। তিনি বেশ সহজ স্বাভাবিক মহিলা ছিলেন। জর্দা দিয়ে পান খেতেন। আগ্রহ নিয়ে টিভির নাটক, ছায়াছন্দ এবং বাংলা সিনেমা দেখতেন। ম্যাগাজিন পড়তেন। তার ম্যাগাজিন পড়া বেশ অদ্ভুত। মাঝখানে পৃষ্ঠা খুলবেন, সেখান থেকে পড়া শুরু হবে। খালা দুটো ভিডিও ক্লাবের মেম্বার ছিলেন। ক্লাব থেকে লেটেস্ট সব হিন্দি ছবি নিয়ে আসতেন। তার ঘরের ২ জন কাজের মেয়েকে নিয়ে রাত জেগে হিন্দি ছবি দেখতেন। কঠিন কঠিন হিন্দি ডায়ালগ ওদের বুঝিয়ে দিতেন। অমিতাভ বচ্চন কেন দিলীপ কুমারের চেয়ে বড় অভিনেতা, এই ধরনের উচ্চতর গবেষণা নিয়ে নিয়ে করতেন এবং মতামতকে ওদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতেন। তার একটা অটোগ্রাফের খাতাও ছিল। বাইরে বেরোলেই সেই খাতা তার সঙ্গে থাকত। যে কোনো সময় বিখ্যাত কোনো ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যেতে পারে। সঙ্গে খাতা না থাকলে সমস্যা। নিউ মার্কেটে একদিন রুটি কিনতে গিয়ে আসাদুজ্জামান নূর সাহেবের সঙ্গে দেখা। তিনি ফাতেমা খালাকে অটোগ্রাফ দিলেন। জয় হোক আসাদুজ্জামান নূর। আরেকবার এলিফ্যান্ট রোডে দেখা হলো চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে। মৌসুমী ম্যাডাম বোরকা পরেছিলেন। তারপরও ফাতেমা খালা তাকে চিনে ফেললেন। মৌসুমী ম্যাডামও অটোগ্রাফ দিয়েছিলেন। মানুষ হও মৌসুমী। খালার জীবন মোটামুটি সুখেই কেটে যাচ্ছিল। সমস্যা বাঁধালেন খালু সাহেব। তিনি ফট করে একদিন মরে গেলেন। ফাতেমা খালার জীবনধারায় বিরাট পরিবর্তন হলো। তিনি পুরোপুরি দিশেহারা হয়ে গেলেন। খালাকে দোষ দেওয়া যায় না। যে কোনো মানুষই দিশেহারা হতো। কারণ ছোট খালুর মৃত্যুর পর দেখা গেল এই ভদ্রলোক কয়েক কোটি টাকা নানানভাবে রেখে গেছেন। ফাতেমা খালার মতো ভয়াবহ খরুচে মহিলার পক্ষেও এক জীবনে এত টাকা খরচ করার কোনো উপায় নেই। ছোট খালু মোহাম্মদ শফিকুল আমিন বিচিত্র মানুষ ছিলেন। ভদ্রলোককে দেখেই মনে হতো মাথা নিচু করে বসে থাকা ছাড়া তিনি কোনো কাজ করেন না। বসে থাকা ছাড়া যে তিনি আর যা করেন তা হচ্ছে গায়ের চাদর দিয়ে চশমার কাজ পরিষ্কার। শীত এবং গ্রীষ্ম ২ সিজনেই তিনি গায়ে চাদর পরতেন। সম্ভবত চশমার কাজ পরিষ্কারে সুবিধার জন্য। মোহাম্মদ মুকাদ্দেস মিয়াকে দেখে কে বলবে তার নানান দিকে ব্যবসা, নানান দিকে নানান ব্যবসা। ব্রিকফিল্ড, স্পিনিং মিলের শেয়ার, এক্সপোর্ট ইম্পোর্ট, গার্মেন্টসের ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা। ব্যবসায় মানুষ মাত্রই উদ্বেগের ভেতর বাস করে। ঘুমের ওষুধ খেয়ে রাতে ঘুমায়। পীর ফকিরের কাছে যাতায়াত করে। হাতের রং বেরঙের পাথরওয়ালা আংটি পরে। অল্প বয়সেই তাদের ডায়াবেটিক্স, হার্টের অসুখ, হাই ব্লাড প্রেশার হয়।
সবচেয়ে বেশি হয় তার নাম গ্যাস। ব্যবসায়ী মাত্রাই পেট ভর্তি থাকে গ্যাস। মাঝারি টাইপের যে কোনো ব্যবসায়ীর পেটের গ্যাস দিয়ে ২ বার্নারের একটা চুলা অনায়াসে কয়েক ঘন্টা জ্বালানো যায়। একমাত্র ছোট খালুকে দেখলাম গ্যাস ছাড়া। পেটে গ্যাস নেই, ব্যবসা নিয়েও কোনো উদ্বেগ নেই। তাকে বেশিরভাগ সময়ই দেখেছি জবুথবু হয়ে বসে থাকতে। আগ বাড়িয়ে কারোর সঙ্গে কথাও বলতেন না। তার সঙ্গে আমার শেষ দেখা এক বিয়েবাড়িতে। বিয়েবাড়ির হইচইয়ের মধ্যে তিনি কোনায় সোফায় পা উঠিয়ে বসে আছেন। মনে হলো তার শীত করছে, কেমন গুটিসুটি মেরে বসা। আমি এগিয়ে গিয়ে বললাম, খালু সাহেব কেমন আছেন? তিনি নিচু গলায় বললেন, ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হুম। তাহলে শুধু শুধু বসে আছেন কেন? চলে যান। তোমার খালার জন্য বসে আছি, একটু দেখবে ও যাবে কিনা। মনে হয় না বিয়েবাড়ির মজা ফেলে যাবে। আমি খালাকে খুঁজে বের করলাম। তিনি হতভম্ব গলায় বললেন, পাগল, আমি এখন যাব কি? খাওয়া দাওয়ার পরে গান বাজনা হবে, গান শুনবো না? তুই তোর খালুকে চলে যেতে বল, গাড়িটা যেন রেখে যায়। হিমু শোন, তুই একটা উপকার করবি, তোর খালুর সঙ্গে বাসায় চলে যা, আমার অটোগ্রাফের খাতাটা নিয়ে আয়। খাতা ফেলে এসেছ? হুম। মাঝে মাঝে এমন বোকামি করি যে ইচ্ছা করে নিজেকেই নিজে চর মারি, চর মেরে চাপার দাঁত ফেলে দিই। বিয়েবাড়িতে বিখ্যাত কেউ এসেছে? তুই কি গাধা নাকি, দেখতে পাচ্ছিস না? জুয়েলাইট সাহেব এসেছেন, ওনার স্ত্রী বিপাশাইচ এসেছেন। এরা কতক্ষণ থাকবেন কে জানে। তুই চট করে অটোগ্রাফের খাতা নিয়ে আয়, আমার ড্রেসিং টেবিলের উপর আছে। শুধু খাতা না, কলমও আনবি। আমি খালু সাহেবের সঙ্গে বাসায় গেলাম। ড্রেসিং টেবিলের উপর থেকে ফাতেমা খালার অটোগ্রাফের খাতা উদ্ধার করলাম। খালু সাহেব গুনে গুনে ৭ টাকা দিয়ে দিলেন ফেরার রিক্সা ভাড়া। আমাকে বললেন রিক্সাওয়ালা ৮ টাকা চাইবে, দরাদরি করলে ৬০ টাকায় রাজি হবে। আমি কিছুক্ষণ বিস্মিত হয়ে খালুর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা। পরদিন খালু সাহেবকে আমি ৪ টাকা ফেরত দিয়ে বললাম, শেয়ারে রিক্সা পেয়ে গেছি, পেয়ে চলে গেছি। ৩ টাকা নিয়েছে, আপনার ৪ টাকা বাঁচিয়ে দিলাম। তিনি হাসতে হাসতে বললেন, ওই দিন গুনে গুনে ৭ টাকা দিয়েছি বলে রাগ করেছ? আমি বললাম, না, রাগ করব কেন? মনে হয় রাগ করেছ। রাগ না করলে এই ৪ টাকা ফেরত দিতে আসতে না। যাই হোক, তুমি কিছু মনে করো না। হিসাব করে করে এই অবস্থা হয়েছে। সারাক্ষণ হিসাব করি। গাড়িতে যখন তেল ভরি তখন হিসাব করি কতটুকু তেল নিলাম, গাড়ি কতক্ষণ চলবে, এর আগে কবে তেল নিয়েছি। বুঝলে হিমু, আমি শান্তিমতো ৫টা টাকাও খরচ করতে পারি না। ওই দিন কি হয়েছে শোনো। গাড়ি করে যাচ্ছি মতিঝিল। শেরাটনের কাছে রেড লাইটে গাড়ি থেমেছে। ফুল বিক্রি করে একটা মেয়ে এসে ঘ্যান ঘ্যান শুরু করলো, ফুল নেন, ফুল নেন। আমি মুখ শক্ত করে বসে আছি। হঠাৎ দেখি আমার ড্রাইভার তার পকেট থেকে ফস করে একটা ১০ টাকার নোট বের করে মেয়েটিকে দিয়ে দিল। আমি হতভম্ব। ড্রাইভারের কাণ্ড দেখে খুশি হলেন? না। আমার মাথায় ঢুকে গেল, ড্রাইভার কি পয়সা মারছে, তেল চুরি করছে, নতুন টায়ার বিক্রি করে পুরান টায়ার লাগিয়ে গাড়ি চালাচ্ছে। তা না করলে ফুল আলীকে ফস করে ১০ টাকার নোট দেয় কি করে? আপনি ড্রাইভার ছাঁটাই করে দিলেন? ঠিক ধরেছ, নতুন ড্রাইভার নিলাম। আমি অবশ্যই এমনিতে এক ড্রাইভার বেশি দিন রাখি না। ৪ মাসের বেশি কাউকেই রাখি না। ড্রাইভাররা শুরুতেই চুরি শুরু করে না, একটু সময় নেয়। আমি সেই সময় পর্যন্ত তাদের রাখি, তারপর বিদায়। সবাই হচ্ছে আমার হিসাব। আমি বাস করি কঠিন হিসেবের জগতে। তার জন্য কি আপনার মন খারাপ হয়? না, মন খারাপ হয় না। আমাকে তৈরি করা হয়েছে এভাবে। মন খারাপ হবে কেন? সাধু সন্ত মানুষ কি মন খারাপ করে?
কেন তারা সাধু প্রকৃতির হলো? না, করে না। কারণ তাদের মানসিক গড়নটাই এমন। আমার বেলাতেও তাই। এই যে তুমি হিমু সেজে পথে, পথে ঘুরে বেড়াও। তোমার কি মন খারাপ হয়? না। কফি খাবে? কফিও নিশ্চয়ই আপনার হিসাব করা। আমি খেলে কম পড়বে না? না, কম পড়বে না। খাও। কফি খেতে, খেতে তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করি। ছোট খালু নিজেই কফি বানালেন। টিনের কৌটা খুলে বিস্কিট বের করলেন, কেক বের করলেন। অপ্রস্তুত ভঙ্গিতে বললেন, আলসারের মতো হয়েছে। ডাক্তার শুধু চা কিংবা কফি খেতে নিষেধ করেছে। গরু ছাগলের মতো সারাক্ষণই কিছু খাই। আমি হাসতে, হাসতে বললাম, নিজের জন্য এক্সট্রা খরচ করতে হচ্ছে। এইজন্য মনটা সবসময় খচখচ করে? খালু সাহেব লজ্জিত মুখে বললেন, হ্যাঁ করে। আচ্ছা খালু সাহেব, আপনার ঠিক কত টাকা আছে বলুন তো? তেমনভাবে হিসেব করিনি, ভালোই আছে। ভালোই মানে কি? বেশ ভালো। কোটির উপরে হবে? তা তো হবেই। একটা মানুষের কোটির উপর টাকা আছে। সে নির্বিকার ভঙ্গিতে কফি বানাচ্ছে ভেবেই আমার শীত করতে লাগল। অবশ্যই আজ এমনিতেই শীত, কোল্ড ওয়েভ। শীতটা টের পাচ্ছিলাম না। এখন পাচ্ছি। খালু সাহেব চলুন একটা কাজ করি। এক রাতে আমরা দুটো 15 সিটার মাইক্রোবাস ভাড়া করি। বাস ভর্তি থাকবে কম্বল। শীতের রাতে আমরা শহরে ঘুরব। যেখানেই দেখব খালি গায়ে লোকজন শুয়ে আছে, অমনি দূর থেকে তাদের গায়ে একটা কম্বল ছুঁড়ে দিয়েই লাফ দিয়ে মাইক্রোবাসে উঠে পালিয়ে যাব। যাকে কম্বল দেওয়া হয়েছে সে যেন ধন্যবাদ দেওয়ার সুযোগও না পায়। কাজটা কি জন্য করব? সওয়াবের জন্য? বেহেশতে যাতে হুরপুরি পাই? না, সওয়াব টওয়াব না। হঠাৎ দামি কম্বল পেয়ে লোকগুলোর মুখের ভাব দেখে মজা পাওয়া। আপনার জীবনে নিশ্চয়ই মজার অংশ খুব কম। যাদের জীবনে মজার অংশ কম তারা অন্যদের মজা দেখে আনন্দ পায়। দুধের স্বাদ ভাতের মারে মেটানোর মতো। খালু সাহেব সিগারেট ধরালেন। শান্ত মুখে সিগারেটে টান দিচ্ছেন, কিছু বলছেন না। আমি কফি শেষ করে উঠে দাঁড়ালাম। খালু সাহেব আমাকে বিস্মিত করে দিয়ে বললেন, ঠিক আছে, বাস ভর্তি কম্বল দেওয়া যাক। কবে দিতে চাও? পুরোটাই আপনার উপর। আপনি যে রাতে ঠিক করবেন সে রাতেই যাব। চলুন আজই যাই। আজ না, তুমি আগামী সোমবারে এসো। রাত 9টার দিকে চলে এসো। একসঙ্গে রাতের খাবার খেয়ে বেরিয়ে পড়ব। রাত 12টার দিকে বের হব। ঠিক আছে? আমি কম্বল কিনিয়ে রাখব। 1000-5 কম্বল কিনলে হবে না? অবশ্যই হবে। কম্বল দিয়ে যদি একবার মজা পেয়ে যান তাহলে কম্বল দিতেই থাকবেন। কে জানে আপনার নামই হয়তো হয়ে যাবে শফিকুল আমিন কম্বল। খালু সাহেব আমার রসিকতা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিচু গলায় বললেন, কম্বল দেয়া যেতে পারে। আমার যে মাঝে মাঝে দিতে ইচ্ছে করে না তা না, কেন জানি শেষ পর্যন্ত দেয়া হয় না। সোমবার রাত 12টায় তার কম্বল নিয়ে বেরোবার কথা। উনি মারা গেলেন শনিবার সকাল 10টায়। অফিসে যাবার জন্য কাপড় পরছেন। ফাতেমা খালাকে বললেন, একটা সোয়েটার দাও তো, ভালো ঠান্ডা লাগছে, শুধু চাদরে শীত মানছে না। খালা রান্নাঘরে রান্না করছিলেন। তিনি বললেন, আমার হাত বন্ধ, তুমি নিজে খুঁজে নাও, আলমিরায় আছে, নিচের তাকে দেখো। খালু সাহেব নিজেই সোয়েটার খুঁজে বের করলেন। সোয়েটার পরলেন না, হাতে নিয়ে খাবার ঘরে বসে রইলেন। ফাতেমা খালা রান্নাঘর থেকে বের হয়ে অবাক হয়ে বললেন, কি ব্যাপার, তুমি অফিসে যাওনি? শরীরটা ভালো লাগছে না। দেখি 1 কাপ লেবু চা দাও তো। সোয়েটার হাতে নিয়ে বসে আছো কেন? পড়তে ইচ্ছে করছে না, আশফাশ লাগছে। ফাতেমা খালা আদা চা বানিয়ে এনে দেখেন খালু সাহেব কাত হয়ে চেয়ারে পড়ে আছেন।
ক্রিম কালারের সোয়েটারটা তার পায়ের কাছে পড়ে আছে। প্রথম দেখায় তার মনে হলো মানুষটা বুঝি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে। আমি সকালবেলাতেই খবর পেলাম, ঠিক করলাম একটু রাত করে খালাকে দেখতে যাব। সন্ধ্যার মধ্যে চিৎকার কান্নাকাটি থেমে যাওয়ার কথা। যে বাড়িতে মানুষ মারা যায় সে বাড়িতে মৃত্যুর ৮ থেকে ৯ ঘন্টা পর একটা শান্তি শান্তি ভাব চলে আসে। আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে চোখের পানি স্টক ফুরিয়ে ফেলে, চেষ্টা করেও তখন কান্না আসে না। তবে বাড়ির সবার মধ্যে দুঃখী দুঃখী ভাব থাকে। সবাই সচেতন ভাবেই হোক বা অবচেতন ভাবেই হোক দেখাবার চেষ্টা করে মৃত্যুতে সেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। মূল দুঃখের চেয়ে অভিনয়ের দুঃখই প্রধান হয়ে দাঁড়ায়। একমাত্র ব্যতিক্রম সন্তানের মৃত্যুতে মায়ের দুঃখ। যে বাড়িতে মায়ের কোনো সন্তান মারা যায় সে বাড়িতে আমি কখনোই যাই না। সন্তান শোকে কাতর মায়েদের সামনে দাঁড়ানোর ক্ষমতা ইমুদের দেওয়া হয় না। আমি রাত ৯টার দিকে ফাতেমা খালার বাড়িতে উপস্থিত হলাম। বাড়ি ভর্তি মানুষ। ফাতেমা খালা নাকি এর মধ্যে কয়েকবার অজ্ঞান হয়েছেন, এখন একটু সুস্থ। ডাক্তার রিল্যাক্সিন খেয়ে অন্ধকার ঘরে শুয়ে থাকতে বলেছে। তিনি তার শোবার ঘরে শুয়ে আছেন। সেই ঘরে কারো যাবার হুকুম নেই। হুকুম ছাড়াই আমি শোবার ঘরে ঢুকে গেলাম। খালা আমাকে দেখে হেঁচকির মতো শব্দ তুলে বললেন, হিমুরে, আমার সর্বনাশ হয়ে গেল রে। লেবু চা খেতে চেয়েছিল বুঝলি, ঘরে লেবু ছিল না বলে আদা চা বানিয়ে এনে দেখে অবস্থা, নড়ে না চড়ে না, চেয়ারে কাত হয়ে আছে। মানুষটার শেষ ইচ্ছাও পূর্ণ হলো না। সামান্য লেবু চা তাও খেতে পারল না। ঘরে লেবু ছিল না বুঝলি হিমু, আসলে ছিল। পরে আমি ফ্রিজের দরজা খুলে দেখি ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ানো ৪-৫টা কাগজি লেবু। ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ানো কেন? কাজের যে মেয়েটা আছে না, জাহেদার মা, সে কি যে বোকা তুই চিন্তাও করে করতে পারবি না। তাকে একবার বলেছিলাম পান ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে রাখতে। এরপর থেকে সে করে কি, যাই পায় ভেজা ন্যাকড়া দিয়ে মুড়ে রাখে। খালা খালা উত্তেজিত ভঙ্গিতে বিছানায় উঠে বসলেন। আমি এখন স্বস্তি বোধ করছি। খালাকে মৃত্যুশোক থেকে বের করে কাজের মেয়ের সমস্যায় এনে ফেলে দেওয়া হয়েছে। হিমু শোন, এই মেয়েটা আমাকে যে কি যন্ত্রণার মধ্যে ফেলে তুই কল্পনাও করতে পারবি না। মাঝে মাঝে ইচ্ছা করার গায়ে অ্যাসিড ঢেলে দেই। সে কি? তোর খালু মারা গেছে সকাল 10টায়। 11টা থেকে লোকজন আসতে শুরু করেছে। আর তখন জাহেদার মা শুরু করেছে কান্না, আছাড় পিছাড় কান্না। বাড়িঘর ভেঙে পড়ে যায় এমন অবস্থা। আমি তাকে আড়ালে নিয়ে বললাম, খবরদার, চোখের পানি চিৎকার বন্ধ, সব বন্ধ। আর একটা চিৎকার যদি করিস গলা টিপে মেরে ফেলব। কেন? আরে বুঝিস না কেন? তার কান্নাকাটি দেখে লোকজন ভাববে না বাড়ির বউ এত কাঁদে কেন? রহস্যটা কি? তারপর মেয়েটা দেখতে ভালো, শরীর স্বাস্থ্যও ভালো। ভারী বুক, ভারী কোমর, মাথার চুলও লম্বা। চুলে গোপনে শ্যাম্পু দেয়। আমার শ্যাম্পুর বোতল ফাঁক করে দেয়। এত সাজগোজ লোকজন উল্টাপাল্টা ভাবতে পারে না? তা তো পারেই। এইসব কথা তো কাউকে বলতে পারি না। তুই এসেছিস, তোকে বলে মনটা হালকা হলো। চা খাবি? না, খা, ১ কাপ চা খা। তোর সঙ্গে আমিও খাই। যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে। আমি তো আর এই অবস্থায় চা দিতে বলতে পারি না। সবাই বলবে স্বামীর লাশ কবরে নামিয়েই চা কফি খেয়ে বিবিয়ানা করছে। ভাঙ্গা দরজাটারও সিটকেনি আছে। মানুষের মুখের তো আর সিটকেনি নেই। তুই যা, চায়ের কথা বলে আয়। চা খেতে খেতে খালা পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলেন। কোথায় শোক কোথায় কি সব জলে ভেসে গেল। বুঝলি হিমু, তোর সঙ্গে কথা বলে আরাম আছে। তুই যে কোনো কথা সহজভাবে নিতে পারিস। বেশিরভাগ মানুষ তা পারে না। গল্পের সওদাগর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের হিমুর রূপালী রাত্রি, পর্ব ১।